আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে 2011 সালের ঘটনা। 2011 সালের 13ই মে এই রাজ্যে পরিবর্তন ঘটেছিল। দীর্ঘ 34 বছরের বাম জামানার অবসান ঘটেছিল। ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিন অর্থাৎ ওই 2011 সালের 13ই মে দুপুর 1:30টার মধ্যেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন দুপুর 1:30টার মধ্যে সটান পৌঁছে গিয়েছিলেন রাজভবনে। রাজ্যপালের কাছে তুলে দিয়েছিলেন তার পদত্যাগপত্র। শিষ্টাচারের এক নজির রেখে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তার সেই শিষ্টাচারের নজির যেন আজকে ভেঙে চুরমার। বুদ্ধদেব বাবু সেদিন যে নিদর্শন রেখে গিয়েছিলেন তা ছিল রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সৌজন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডেমোক্রেসিতে কার্টেসির কথা। সত্য সেলুকাস, কি বিচিত্র এই ক্ষমতা! হেরে গিয়েও গদি ছাড়তে চাইছেন না মমতা। প্রশ্ন হলো, সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করেন তবে কি হতে পারে? সংবিধান অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার পর কোনো মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকার করেন তবে রাজ্যপাল বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা বিধানসভার কাছে দায়বদ্ধ। সাংবিধানিকভাবে রাজ্যপাল কি কি পদক্ষেপ নিতে পারে তাহলে আসুন একবার দেখি। প্রথমত, মন্ত্রিসভা বরখাস্ত করতে পারেন। সংবিধানের 164-র 1 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তোষ মানে প্লেজার অনুযায়ী পদে থাকেন। যদিও এই সন্তোষ খেয়াল খুশি মতন ব্যবহার করা যায় না, তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেও যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তবে রাজ্যপাল ধরে নিতে পারেন যে সরকার বিধানসভায় আস্থা হারিয়েছে। এই পরিস্থিতিতে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি বরখাস্ত করার ক্ষমতা রাখেন। তবে কি এবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বরখাস্ত করবেন রাজ্যপাল? প্রশ্নটা কিন্তু উঠছে। দ্বিতীয়ত, বিধানসভার অধিবেশন আহ্বান এবং আস্থা ভোট। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অবিলম্বে বিধানসভার অধিবেশন ডেকে আস্থা ভোট বা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারে। যদি দেখা যায় মুখ্যমন্ত্রী সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এবং তবুও পদত্যাগ করছেন না, তবে রাজ্যপাল তাকে পদচ্যুত করতে পারেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, 1994 সালের এসআর বোম্মাই বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে সংখ্যাগরিষ্ঠতা আছে কি নেই তা নির্ধারণ করার একমাত্র জায়গা হলো বিধানসভা। আর তৃতীয়ত হলো নতুন দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল। নির্বাচনের ফলাফলে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যপাল সেই দলকে বা সেই দলের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে পারেন। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবার সঙ্গে সঙ্গেই বিদায়ী মুখ্যমন্ত্রীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিলুপ্ত হয়ে যাবেন? প্রশ্নটা সেটাও। আবার চতুর্থত, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল। যদি বিদায়ী মুখ্যমন্ত্রী অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে রাখতে চাইছেন এমনটা মনে হয়, তবে রাজ্যপাল 356 ধারা অনুযায়ী রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারে। সেক্ষেত্রে কেন্দ্র শাসনভার গ্রহণ করবে। এছাড়াও বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও রয়েছে ওই রাজ্যপালের হাতে। রাজ্যপাল বিশেষ পরিস্থিতিতে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতাটাও রাখেন। তবে যা মনে হচ্ছে এতদূর এত কিছু ঘটার কোনো প্রয়োজন নেই। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেরেছেন। তিনি যে কেন্দ্রে হেরেছেন সে কেন্দ্রে হারার জন্য তিনি পুনর্মূল্যায়ন বা পুনর্গণনার আবার দাবি করতে পারেন বা আদালতে যেতে পারেন, সে অধিকার তার আছে। কিন্তু তার দলটাও যে পুরো নির্বাচনে হেরে একেবারে গোহারা, এই হারের দায় তো তাকে নিতে হবে এবং নিয়ে পদত্যাগ করতে হবে। আর যদি না করেন তাহলে ওই যে এতক্ষণ আপনাদেরকে বললাম রাজ্যপালের কাছে কতগুলো অপশনস খোলা রয়েছে, সেই অপশনগুলো কাজে লাগাতে হবে। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ক এবং একজন মুখ্যমন্ত্রী, তার একটা নির্দিষ্ট সময়কাল থাকে, সেই সময়কালটাও কিন্তু পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার ওই পদে থাকার আর কোনো অধিকারই থাকছে না। কিন্তু তারপরেও তিনি বলছেন আমি তো হারিনি, আমি পদ ছাড়ব না। সরাসরি সাংবাদিক সম্মেলনে তিনি বলছেন মিডিয়ার সামনে
যে তিনি পদত্যাগ করবেন না। গণতান্ত্রিক কাঠামোয় জনগণের ম্যান্ডেট বা জনমতই শেষ কথা। নির্বাচনের পরাজয়ের অর্থ হলো মুখ্যমন্ত্রীর নৈতিক এবং সাংবিধানিক উভয় দিক থেকেই ক্ষমতা হারিয়েছেন। তাই পদত্যাগ না করলেও রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বলুন তো পদত্যাগ করতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? গদির লোভ তো বলছেন অনেকে বটে, কিন্তু আর একটাও সন্দেহ রয়েছে। নবান্ন এই মুহূর্তে ঘিরে রয়েছে একেবারে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা। কোনো কিছুই ওই নবান্নের ভেতরে ঢোকানোও যাচ্ছে না, আবার নবান্ন থেকে বের করেও আনা যাচ্ছে না। এই ঘটনায় চিন্তিত নয় তো মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ ওই নবান্নের মধ্যেই তো রয়ে গেছে বিগত এই 15 বছরের কালা চিঠা। আর সেই সমস্ত ফাইল যদি হাতে উঠে যায় নতুন সরকারের, তাহলে কি বিপাকে পড়তে পারেন এটা মনে করেই গদি ছাড়তে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? না, এ কথা আমি বলছি না, তবে এই প্রশ্ন উঠছে বিভিন্ন মানুষের মনে। এই প্রশ্নের উত্তর ওই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালে আমাদের ওপর, মানে ক্যালকাটা নিউজের ওপর কেন এবং কিভাবে আক্রমণ নেমে এসেছিল জানেন কি? 2021 সালের ফলাফলের দিনটি কতটা ভয়ঙ্কর ছিল আমাদের জন্য। সালটা 2018। ক্যালকাটা নিউজ মানে সিএন মানুষের স্বার্থে কথা বলা শুরু করে। যখন তৎকালীন সমস্ত মিডিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভুল ত্রুটি তুলে ধরতে শাসককে প্রশ্ন করতে চাইছে না, তখন চোখে চোখ রেখে একমাত্র আমরাই প্রশ্ন করা শুরু করি। আর সেদিন থেকেই একটু একটু করে আমরা হয়ে ওঠি শাসক তৃণমূলের চক্ষুশূল। 2020 সালে করোনা কাল হোক কিংবা আমফান, মানুষের হয়ে কথা বলার জেরে আমাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকেই তার সাক্ষী। শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি চুরি, গরু পাচার, কয়লা পাচার নিয়ে লাগাতার খবরের জেরে আমাদের শুনতে হয়েছে তৃণমূল নেতাদের কটূক্তি। এমনকি দিল্লিতে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়কে তৃণমূল সাংসদের বিরূপ মন্তব্যের মুখেও পড়তে হয়। কারণ একটাই, মানুষের হয়ে কথা বলা, মানুষের ক্ষোভ বিক্ষোভকে তুলে ধরা। দুটো প্রশ্ন করতেই হবে, ক্রিটিসিজম তো মিডিয়া করবেই। আরে ভাই, তুমি আমায় জ্ঞান দিও না। মিডিয়া কি করবে? আমি 50-60 বছর পলিটিক্স করবে না করবে জানি। কখন কোন মিডিয়া দালালি করে কখন করে না এগুলো আমরা জানি। আমার এটা বললো না, আমি তোমায় আলাদা করে বাইট দিই। কেমন আছে? কোন টিভি? কালকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। দালালের 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 দালাল দালাল একবারে দালাল দালাল দালাল। কি করবো? আটকে গেছে দালাল। আবার শুধু নেতারাই নয়, রাজভবনের সামনে রীতিমতো তৃণমূল সমর্থকদের হেনস্থার মুখে পড়তে হয়েছিল আমাদের সাংবাদিককেও। বিজেপির দালাল কে বলছে? অবভিয়াসলি বিজেপির দালাল গোদি মিডিয়া, গোদি মিডিয়া, এর জন্য বলছে গোদি মিডিয়া, এর জন্য বিজেপির দালাল ছিলেন। নরেন্দ্র মোদির দালাল, নরেন্দ্র মোদির দালাল। মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছে সিএন দেখাচ্ছে না, সিএন দেখাচ্ছে। আমার এখনো মনে আছে 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস জিতেছিল, তখন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের কত সাংবাদিক তৃণমূলী সন্ত্রাসের ভয়ে ঘর ছাড়া হয়েছিল দীর্ঘদিন। আর শুধু সাংবাদিকরাই নয়, এই যে আমি আপনাদের সামনে এডিটার্স ডায়েরি নিয়ে আসছি প্রতিদিন, আমার বিরুদ্ধেও মামলা রয়েছে। আমার এক সতীর্থ দেবাশিস চক্রবর্তী, যাকে আপনারা চেনেন, তার বিরুদ্ধেও মামলা হয়েছে। আমরা তো ছাপোষা কর্মী। আমাদের যিনি এমডি স্যার,
রাজাবাজারে খবর করতে যাবার জন্য আমাদের এমডি স্যারের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ চাপানো হয়েছে। ভাবতে পারছেন শুধুমাত্র সত্যটা প্রকাশের জেরে আমাদের কি সহ্য করতে হয়েছে? আমরা ছাপোষা একটা ছোট্ট মিডিয়া, জোর করে গলা টিপে আমাদের কণ্ঠরোধ করা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষ, রাজ্যের আম জনতা, তাদের কি করে আটকাবে তৃণমূল কংগ্রেস, কি করে আটকাবে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জনতার রায় তাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। তিনি সিংহাসন ছাড়তে চাক বা না চাক, আজ জনতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই নবান্নে থাকার আর যোগ্যতা আপনার নেই। মানুষ, বাংলার মেয়েকে আর চাইছে না, চায়নি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেমোক্রেসির কথা মনে পড়ছে, কাটেসির কথা বলছেন। সত্যি কি সে কথা তার মুখে শোভা পায়? মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচন কমিশন নাকি ভিলেন। ইভিএম এর চার্জ নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ হলো যে ইভিএম গুলো ওই 54% বা 60% ব্যাটারি চার্জের সঙ্গে লক করা হয়েছিল ভোটের দিন, কিন্তু সেগুলো যখন আবার গণনার দিন খোলা হলো তখন তাতে 90% থেকে 95% চার্জ শো হয়েছে। আসলে এটা একটা ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তৈরি করা অভিযোগ বা অজুহাতও বলা যায়। কেন এই অজুহাত, কেন এই অভিযোগ তুলে ধরা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সাংবাদিক সম্মেলনে সেই একই অভিযোগ তুলে ধরছেন। তাহলে শুনুন এই অভিযোগের আসল সারবর্তাটা। ভোটের দিন যখন একটি ইভিএম টানা চলে তখন ব্যাটারি থেকে অনবরত বিদ্যুৎ খরচ হয়, একে বলা হয় কন্টিনিউয়াস ডিসচার্জ। এই সময় ব্যাটারির ভোল্টেজ সাময়িকভাবে কিছুটা কমে যায়, যার ফলে ডিসপ্লেতে চার্জের শতাংশ কম দেখায়। ভোট শেষ হওয়ার পর যখন ওই মেশিনটি বন্ধ করে দীর্ঘ সময় আবার রেখে দেওয়া হয় তখন ব্যাটারির রাসায়নিক বিক্রিয়াগুলো স্থিতিশীল হয় এবং ব্যাটারি তার আসল ভোল্টেজ আবার একটু একটু করে ফিরে পায়। একেই বলে ভোল্টেজ রিকভারি। এর ফলে পরে যখন আবার সেই মেশিনটি খোলা হয় বা চালু করা হয় তখন সেন্সর আগের তুলনায় বেশি চার্জ প্রদর্শন করতে পারে। এই ইভিএমগুলোতে সাধারণত লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় না, বরং অ্যালকালাইন ব্যাটারি ব্যবহার করা হয়, যা রিচার্জেবল নয়। এই ধরনের ব্যাটারির একটা বৈশিষ্ট্য রয়েছে, আর তা হলো ব্যবহারের পর বিশ্রাম দিলে এদের ভোল্টেজ কিছুটা বৃদ্ধি পায়। অর্থাৎ বুঝতে পারছেন গোটা বিষয়টা? ভোটের দিন আপনি, আমরা যখন ভোট দিতে গেছি তখন একটা ইভিএম এর ওপর প্রচুর সংখ্যক ভোটার ভোট প্রদান করেছে, তার চার্জ শেষ হয়েছে। এবার ভোট শেষ হওয়ার পর তখন যখন ওই ইভিএম মেশিনটিকে লক করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই তার চার্জ কমে গেছে, তখন সেটা 55% কিংবা 40%, কখনো 60% দেখিয়েছে। এরপর সেই ইভিএমটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে লক করে দেওয়া হয়েছে এবং সেটা গত 3 দিন ধরে ওই স্ট্রং রুমে পড়েছিল। এই বিশ্রাম পাওয়ার ফলে সেই ব্যাটারিগুলো আবার আপনা থেকে চার্জ হয়েছে, অ্যালকালাইন ব্যাটারির যারা ধর্ম। এরপর গণনার দিন যখন আবার সেই মেশিনটা খোলা হয়েছে তখন দেখা যাচ্ছে মেশিনের চার্জ অনেক বেড়ে গেছে, অর্থাৎ যেই সময় বন্ধ করা হয়েছিল সেই সময় যে চার্জ ছিল তার থেকে বেড়ে গেছে। এটা খুব স্বাভাবিক ঘটনা। এক্ষেত্রে এই একই ঘটনাই ঘটেছে, এর সঙ্গে কোনো ছলচাতুরির ব্যাপার নেই। যারা হেরেছে তারা অজুহাত খুঁজবে, এটা একটি তাদের অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এমন ছেদ অজুহাত সত্যি কল্পনা করা যায় না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন নানান অভিযোগ বা ন্যারেটিভ আগেও সেট করেছেন, যার মাধ্যমে আদতে মানুষকে ভুল বোঝানোটাই ছিল তার আসল উদ্দেশ্য। যেমন ধরুন, এবারের নির্বাচনে এসআইআরকে সামনে রেখে বাংলা অস্মিতার কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বিভিন্ন নির্বাচনী সভায় এই বাংলা অস্মিতার কথা বলে গেছেন। বিষয়টা এমন যেন বিজেপি বাংলায় এলে বাংলা ভাষা ধ্বংস হয়ে যাবে, বাঙালি ধ্বংস হয়ে যাবে। কিন্তু হেরে যাওয়ার পর কোথায় গেল সেই বাংলা অস্মিতা? তিনি সাংবাদিক সম্মেলন করতে বসলেন বাংলায়, বাঙালি সমস্ত সাংবাদিকরা রয়েছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুরু করলেন
ইংরেজিতে সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকরা বলছেন যত দ্রুত মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন ততই তার পক্ষে এবং তার দলের পক্ষে ভালো। না হলে আগামীতে গোটা দলটাই অস্তিত্বের সংকটে পড়তে পারে। এখন দেখার বিশ্লেষকদের ধর্মের বাণী তিনি শোনেন কিনা। আজ এ পর্যন্ত, নমস্কার।